দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার ছাই থেকে উঠে এসেছিল জাতিসংঘ নামের এই প্রতিষ্ঠান, যে বিশ্বযুদ্ধে প্রাণ হারিয়েছিল ৬ কোটিরও বেশি মানুষ। সেই ভয়ঙ্কর অতীত যেন আর কখনো ফিরে না আসে, এই ছিল জাতিসংঘের জন্মের মূল প্রত্যয়। দেখতে দেখতে সংস্থাটির বয়স হলো ৮০ বছর। জাতিসংঘের ঠিক কতটা সাফল্য বা কতটা ব্যর্থতা তার হিসেবটা অবশ্য সহজ নয়। তবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একটি মন্তব্যে পুরো বিশ্বের দৃষ্টি আবার এই সংস্থার দিকে। তিনি হতাশার সুরে বলেছেন, জাতিসংঘের অধিকাংশ রিপোর্ট কেউ পড়ে না, কেউ কেউ হয়তো ডাউনলোড করে, কিন্তু ডাউনলোড করা মানেই পড়া নয়। প্রশ্ন উঠেছে, বিশ্বের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ এই সংস্থাটি আজ এমন উদাসীনতার শিকার হলো কেন? জাতিসংঘ যখন ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় তখন সারা পৃথিবী রক্তাক্ত। এর আগে ১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধের পর গঠিত লিগ অব নেশনস ব্যর্থ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে। দ্বিতীয়বার যেন আর ব্যর্থতা না ঘটে সেই প্রত্যাশায় গঠিত হল জাতিসংঘ। সেই সময় বিশ্বের ৫১টি দেশ একত্র হয়ে অঙ্গীকার করেছিল যুদ্ধ বন্ধ করার, মানবাধিকার রক্ষা করার, দুর্বল দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার। আজ জাতিসংঘের সদস্য সংখ্যা ১৯৩। বিশ্বের প্রায় প্রতিটি দেশই এই ছাতার নিচে, কিন্তু সংস্থাটির লক্ষ্য বাস্তবায়নের পথে কোথাও যেন বড় ধরনের ত্রুটি রয়ে গিয়েছে। জাতিসংঘের অর্জনের তালিকা দীর্ঘ। সবচেয়ে বড় অর্জন নিশ্চয়ই এটাই, গত ৮০ বছরে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধ দেখেনি, কিন্তু ছোট ছোট অসংখ্য সংঘাত, যেমন ভিয়েতনাম, কোরিয়া, রুয়ান্ডা, বসনিয়া, সিরিয়া কিংবা ইউক্রেনের যুদ্ধগুলোতে জাতিসংঘ পুরোপুরি অসহায় ভূমিকা পালন করেছে। এসব যুদ্ধে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে, কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ কেবল দুঃখ প্রকাশ করেছে আর বলেছে, আমাদের করার কিছুই নেই। সীমাবদ্ধতার মধ্যেও জাতিসংঘের কিছু উজ্জ্বল সাফল্য অবশ্যই আছে, যার অন্যতম হল শান্তি রক্ষা মিশন। বিশ্বের বিভিন্ন দেশে যেখানে যুদ্ধ থামানো অসম্ভব মনে হচ্ছিল, সেখানেই হাজির হয়েছে জাতিসংঘের নীল টুপি পরিহিত শান্তিরক্ষীরা। কম্বোডিয়া থেকে মোজাম্বিক, লাইবেরিয়া থেকে এল সালভাদর, জাতিসংঘের শান্তিরক্ষীরা বহু দেশকে রক্ষা করেছে যুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে। এই জন্য ১৯৮৮ সালে তারা পেয়েছিল নোবেল শান্তি পুরস্কার। আর এক গুরুত্বপূর্ণ সাফল্য হল ঔপনিবেশিক শাসনের অবসান। ১৯৪৫ সালে বিশ্বের ৩ ভাগের ১ ভাগ মানুষ উপনিবেশে ছিল। জাতিসংঘের সক্রিয় প্রচেষ্টায় মাত্র কয়েক দশকের মধ্যে আফ্রিকা, এশিয়া, ক্যারিবিয়ানের বহু দেশ স্বাধীনতা লাভ করে। আজ পৃথিবীতে উপনিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা মাত্র ২০ লাখের কাছাকাছি। মানবাধিকারের ক্ষেত্রেও জাতিসংঘের অবদান অনস্বীকার্য। ১৯৪৮ সালে সার্বজনীন মানবাধিকার ঘোষণা গৃহীত হয়, যার মাধ্যমে নারী, শিশু, শ্রমিক, আদিবাসী সহ সকল মানুষের মৌলিক অধিকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। জাতিসংঘের কারণে বিশ্ববাসী এখন মানবাধিকার বলতে কি বোঝায় তা বুঝতে পেরেছে। জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক আইনও আরও শক্তিশালী হয়েছে। সমুদ্র আইন, প্যারিস জলবায়ু চুক্তি, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি সবই জাতিসংঘের বড় বড় অর্জনের মধ্যে পড়ে। গুটি বসন্তের মতো ভয়ঙ্কর রোগ পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছে WHO-র নেতৃত্বে। পোলিও, এইডস, যক্ষ্মা মোকাবেলায় জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠান বিশ্বব্যাপী কাজ করছে। WFP, UNHCR লক্ষ কোটি দুর্ভিক্ষ পীড়িত ও শরণার্থীর খাবার, আশ্রয় ও চিকিৎসার ব্যবস্থা করেছে, যা বহু মানুষের কাছে জীবন মরণের ব্যবধান করে দিয়েছে। এসব সাফল্যের পরেও জাতিসংঘকে প্রশ্নের মুখোমুখি হতে হয় বারবার, কারণ সংস্থাটি এখনো পর্যন্ত তার মূল লক্ষ্য বিশ্বে যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ। জাতিসংঘের সবচেয়ে আলোচিত ও দৃশ্যমান কার্যক্রম হল শান্তিরক্ষা মিশন। বহু জায়গায় জাতিসংঘের নীল হেলমেটধারীরা শান্তি এনেছেন, যুদ্ধ থামিয়েছেন, কিন্তু সেই একই শান্তিরক্ষীদের গায়ে লেগে আছে সবচেয়ে কালো কয়েকটি দাগ। যেমন ১৯৯৪ সালের রুয়ান্ডা, মাত্র ১০০ দিনের মধ্যে প্রায় ১০ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল সেখানে। গণহত্যা যখন চলছিল, জাতিসংঘের হাতে ছিল না পর্যাপ্ত সৈন্য, না ছিল ম্যান্ডেট, না ছিল রাজনৈতিক সদিচ্ছা। জাতিসংঘ নির্বিকার হয়ে দেখেছে সেই হত্যাযজ্ঞ। এত বড় প্রতিষ্ঠানের জন্য এমন ব্যর্থতা শুধু লজ্জার নয়, ভয়ঙ্কর। ঠিক পরের বছর ১৯৯৫ সালে বসনিয়া সেব্রেনিৎসায় ঘটল আরেকটি ভয়াবহ ঘটনা। জাতিসংঘ ঘোষণা করেছিল শহরটি নিরাপদ অঞ্চল, অথচ সেখানেই সার্ব বাহিনী প্রায় ৮,০০০-এর বেশি মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যা করে।
আর ডাচ শান্তিরক্ষীরা সেই হত্যাকাণ্ড ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হন। জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান পরে স্বীকার করেছিলেন এটি জাতিসংঘের ইতিহাসের এক ভুতুড়ে অধ্যায় যা কখনোই মুছে যাবে না। এছাড়াও সোমালিয়া কিংবা অ্যাঙ্গোলায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ব্যর্থতা প্রমাণ করেছে অনেক ক্ষেত্রেই জাতিসংঘ আসলে শান্তি নয়, শান্তির এক মিথ্যে আশ্বাস নিয়ে হাজির হয়েছিল। এসব ব্যর্থতার মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা দেখিয়েছেন জাতিসংঘের সীমিত ম্যান্ডেট ও রাজনৈতিক সমর্থনের অভাব। অনেক সময় জাতিসংঘ নিরপেক্ষ থাকতে গিয়ে অত্যাচারের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে, ভুক্তভোগীর নয়। আর নিরপেক্ষতার নামে এমন নৈতিক পরাজয় জাতিসংঘকে করেছে প্রশ্নবিদ্ধ। আরও বড় ব্যর্থতার উদাহরণ দেখতে পাই যখন পরাশক্তিরা যুদ্ধের ময়দানে নামে। জাতিসংঘ গঠিত হয়েছিল এই প্রতিশ্রুতি দিয়ে যে কোনো দেশ অন্য দেশে হামলা করলে বিশ্ব এক হয়ে তা প্রতিহত করবে। কিন্তু বাস্তবে কি হয়েছে? 2003 সালে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরাকে আক্রমণ চালায় জাতিসংঘকে পাশ কাটিয়ে, যার ফলে অন্তত 4 লাখের বেশি মানুষ প্রাণ হারান। একই দৃশ্য দেখা যায় যখন রাশিয়া ক্রিমিয়া ও পরে পুরো ইউক্রেনে হামলা চালায়। জাতিসংঘ নিন্দা জানাতে গিয়েও ব্যর্থ হয়, কারণ হামলাকারী দেশ রাশিয়া নিজেই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, যার হাতে রয়েছে ভেটো ক্ষমতা। সিরিয়ায় দশকের পর দশক ধরে যুদ্ধ চলছে, লাখ লাখ মানুষের মৃত্যু হচ্ছে, অথচ জাতিসংঘ কিছুই করতে পারছে না, কারণ এখানে আবারও রয়েছে ভেটো ক্ষমতার রাজনীতি। যুক্তরাষ্ট্রের ইরাকে হামলা বা ইসরায়েলে ফিলিস্তিনি জনগণের উপর হামলার সময়ও জাতিসংঘ অসহায় দর্শকের ভূমিকায় ছিল। আর এভাবেই জাতিসংঘের সনদে লেখা মহান আদর্শগুলো হয়ে ওঠে নিছক কথার কথা। এই নিরাপত্তা পরিষদের ভেটো ব্যবস্থা আসলে জাতিসংঘের জন্মগত ত্রুটি। 1945 সালে যেভাবে পরাশক্তিগুলো নিজেদের ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল, আজ 80 বছর পরও জাতিসংঘ সেই পুরনো ব্যবস্থার ভেতরে আটকে আছে। এর ফলে আজও জার্মানি, জাপান, ভারত, ব্রাজিলের মতো প্রভাবশালী দেশগুলো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে পারেনি। ফলে আধুনিক পৃথিবীর বাস্তবতার সাথে জাতিসংঘ নিজেকে মানিয়ে নিতে পারছে না। তবে শুধু যুদ্ধ নয়, জাতিসংঘ গণহত্যা ঠেকাতেও চরমভাবে ব্যর্থ হয়েছে। আর কখনো নয় স্লোগান নিয়ে জন্ম হয়েছিল জাতিসংঘের, কিন্তু কম্বোডিয়ায় 20 লাখ, রুয়ান্ডায় 10 লাখ, বসনিয়ায় হাজার হাজার মানুষ হত্যা করার পরেও জাতিসংঘ ছিল দর্শক। মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা বা শ্রীলঙ্কায় তামিলদের নিধনের সময়ও জাতিসংঘ সময় মতো পদক্ষেপ নিতে পারেনি। দায়িত্ব রক্ষা নীতি বা R2P ঘোষিত হলেও এটি প্রয়োগ হয়েছে শুধুমাত্র লিবিয়ায়, যা পরবর্তীতে আরও বিতর্কে জন্ম দিয়েছে। জাতিসংঘের আরেকটি বড় ব্যর্থতা হলো দীর্ঘস্থায়ী সংকটগুলোতে কার্যকর সমাধান দিতে না পারা। কাশ্মীর ও ফিলিস্তিন সমস্যা জাতিসংঘের জন্মের পর থেকেই চলছে। ইসরায়েল জাতিসংঘের প্রস্তাব অগ্রাহ্য করে বসতি করছে, কাশ্মীরের সংঘাত চলছে অব্যাহত। জাতিসংঘ অনেক কথাই বলে, কিন্তু সমস্যার সমাধান দিতে পারে না। Imagine if we had spent hundreds of billions per year subsidizing giant meteors. সিরিয়া, ইয়েমেন, সুদান, ইথিওপিয়ায় বছরের পর বছর যুদ্ধ চলছে। জাতিসংঘের ভূমিকা শুধু মানবিক ত্রাণেই সীমাবদ্ধ। আর আছে জাতিসংঘের অভ্যন্তরীণ ব্যুরোক্রেসি, হাজারো রিপোর্ট, হাজারো ম্যান্ডেট, হাজারো আলোচনা, কিন্তু বাস্তবে তার কতটুকু প্রয়োগ হচ্ছে কেউ জানে না। জাতিসংঘের রিপোর্টগুলো এতটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে যে খোদ মহাসচিব স্বীকার করেছেন বেশিরভাগ রিপোর্ট কেউ পড়েও দেখে না। কিন্তু সব ব্যর্থতার পরও এটা সত্যি যে জাতিসংঘ না থাকলে বিশ্ব আরো বেশি বিশৃঙ্খল হতো। সংস্থাটি মানবাধিকার, স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র্য বিমোচনে অনেক কাজ করেছে, কিন্তু এই সাফল্যগুলো গ্রাস করেছে সংস্থাটির ব্যর্থতার পাহাড়। 80 বছরে এসে জাতিসংঘ তাই আজ অস্তিত্বের সংকটে। সংস্থাটি যদি তার সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে না পারে, যদি নিরাপত্তা পরিষদের কাঠামো ও সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সংস্কার না হয়, তাহলে বিশ্ববাসীর আস্থা ফিরবে না। এখন প্রশ্ন হচ্ছে, জাতিসংঘ কি সত্যি বদলাতে চায়, নাকি পরাশক্তিদের হাতের পুতুল হয়ে থাকতে চায়? এই প্রশ্নের উত্তরেই নির্ভর করছে আগামীতে জাতিসংঘের ভাগ্য। 80 বছর পরে জাতিসংঘ আজ একটি ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে, হয় পরিবর্তন, নয়তো অপ্রাসঙ্গিকতা। কাজী নিশাদ, যমুনা নিউজ।